আজকে রয়েছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে ম্যাচ, এবং ম্যাচটা হতে চলেছে কোথায়? ওয়েস্ট ইন্ডিজের সে নিউ অ্যান্টিগা যেখানে পুরোপুরি ব্যাটিং উইকেট, সেখানে কিন্তু ম্যাচটা হতে চলেছে রাত 8টা থেকে ভারতীয় সময়, আর বাংলাদেশের সময় রাত 8:30 থেকে। ম্যাচটা দেখার জন্য অনেকেই হয়তো বসে থাকবে, বাট হাড্ডাহাড্ডিকে আদৌ হবে? বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা আর ভারতের ব্যাটিং কিন্তু সেই তুলনায় অনেকটাই বেটার। যেমন বোলিং বেটার, তেমনি কিন্তু ভারতের ব্যাটিংটা বেটার। দুই দিক দিয়ে কিন্তু ভারতের ভালো। তবে বাংলাদেশের একটা দিক ভালো, সেটা হলো বোলিংটা সত্যি ওয়ার্ল্ড ক্লাস, সেরা একেবারে বোলিং, কিন্তু ব্যাটিংটা তো খুবই জঘন্য। এবার এই ব্যাটিং নিয়ে কি সে আদৌ ভালো খেলতে পারবে তারা? এটা নিয়ে একটা সংশয় রয়েছে। তবে বাংলাদেশ যদি ব্যাটিংটা কোনো রকমে একটু ভালো করে দিতে পারে, কোনো রকমে একটু বেস্ট করে দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ ভালো খেলবে। তবে বাংলাদেশ আমার মনে হচ্ছে ব্যাটিং ভালো করতে পারে নাকি সন্দেহ। এই পিচে আগের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেখানে করা উচিত 190 থেকে 195 রান, সেখানে রানটা উঠেছে 140। যখন অস্ট্রেলিয়া যখন ব্যাট করছিল দেখে মনে হচ্ছিল ব্যাটিং পিচ, আর বাংলাদেশ যখন ব্যাট করে তখন মনে হয় বোলিং পিচ। এটা হয় পুরোপুরি মানে যারা টি-20তে খেলতে পারে না তাদেরকে জোর করে টি-20তে খেলানো হয়। এই জন্য এই টি-20 দল থেকে অনেককে বাদ দিতে হবে, বাদ দিয়ে একটা নতুন করে দল তৈরি করতে হবে টি-20 ক্রিকেটে। সেই দল খেলবে, ওই নতুন নতুন প্লেয়ার আসবে, কিছু ম্যাচে ব্যর্থ হবে, তাও খেলতে খেলতে তানজিম হাসান, তামিম, এই ছোট তামিমকে রেখে ওপেনার নতুন কাউকে খুঁজে নিয়ে আসতে হবে। আমি একটা জিনিসকে বুঝতে পারছি না, জাকির আলী অনেককে যখন নিচ্ছে, তাহলে লিটন দাসকে নেওয়ার কি দরকার? লিটন দাসকে বসিয়ে তুমি সৌম্য সরকারকে নাও। তুমি সৌম্য সরকার আর তানজিম হাসান তামিম এই দুজনেই মানে কিন্তু ভালো ওপেনিং পার্টনারশিপ করেছিল 2 ম্যাচে। লিটন দাস লাগাতার ব্যর্থ, তারপর শান্ত সেইভাবে খেলতে পারে না। লাস্ট 19টা ম্যাচে একটা 50 করেছে, আর প্রতি ম্যাচে ব্যর্থ হয়েছে। তাহলে তাকে কি হিসেবে অধিনায়ক বানানো হয় আমি জানি না। আমি মেনে নিচ্ছি টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া যায় না, হুট করে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া যায় না, আমি মানছি, কিন্তু তাকে কি হিসেবে ক্যাপ্টেন করলো আমি জানি না। সে টি-20তে তার রেকর্ড ভালো না, কি মানে বাংলাদেশের টিমে সুযোগ পাওয়া আর ওই বাংলাদেশ টিমে সুযোগ পাওয়া আর ক্যাপ্টেন হওয়া কোনো ব্যাপারই না। মানে যে কোনো কেউ সেটা হতে পারে। কেন বাংলাদেশের ক্যাপ্টেন তো কিছুদিন পর পরই মানে চেঞ্জ হয়। একসময় তামিম ইকবাল ছিল, মাহমুদুল্লাহ ছিল, সাকিব আল হাসান ছিল, এখন শান্ত হয়েছে। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ মাঝে মাঝে ক্যাপ্টেন্সি করেছিল, তার আগে মাশরাফি বিন মোর্তাজা অনেক দিন ধরে ক্যাপ্টেন্সি করেছিল, সাকিব তার আগে ক্যাপ্টেন ছিল। মানে কেউ অনেক বছর ধরে ক্যাপ্টেন এরকম খুব একটা হয়নি, বারবার বাংলাদেশের মনে হয়েছে চেঞ্জ করেছে। এই শান্তকে হয়তো চেঞ্জ করতেও পারে, তবে শান্তর ক্ষেত্রে একটু দেখতে পাচ্ছি বেশি ভরসা করছে শান্ত খেলতে। নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হচ্ছে, বাট তাকে কিন্তু ভরসা করছে। এই ভরসাটা করার জন্য আমার যতদূর মনে হচ্ছে যে শান্তকে হয়তো এরপরে হয়তো চেঞ্জ করবে না, তাকে সে খেলতে না পারলেও তাকে জোর করে খেলানো হবে। ব্যাটিং উইকেটেও শান্ত খেলে 110 স্ট্রাইক রেটে, আর যেখানে বোলিং উইকেট সেখানে খেলে 80-90 স্ট্রাইক রেটে, মানে ওয়ানডের মতো খেলা খেলতে আসে শান্ত। আবার মাঝে মাঝে 50 স্ট্রাইক রেটেও খেলে, মানে 15টা বল খেলে 8 রান 7 রানও করে। মানে এইটা টি-20 সুলভ ব্যাটিং না। কি করে টি-20তে ব্যাটিং করতে হয় এটা অস্ট্রেলিয়ার কাছ থেকে শিখে নিক, ভারতের কাছ থেকে শিখে নিক। ভারতের কিন্তু অসুবিধা হয়, ভারতের পাওয়ার প্লেতে রান উঠলো না, তারপর কিন্তু ঠিক রান যেভাবে হোক সূর্যকুমার যাদব বা ঋষভ পান্থ হোক বা হার্দিক পান্ডিয়া হোক খেলে দিল। আর হার্দিক পান্ডিয়া ট্রল হচ্ছে না। সত্যি কথা বলতে হার্দিক পান্ডিয়া নিজে ছ্যাবলাচ্ছিল, ইয়ার্কি ফাজলামো মারছিল। কই জিটির সময় খেলার সময় তো ট্রল হয়নি, মুম্বাইয়ের সাথে খেলার সময় ট্রল হচ্ছিল, বেশি ভাব দেখাচ্ছিল, মানে নিজেকে অনেক কিছু মনে করছিল। তারপর সাপোর্ট করবে কি, দলের মধ্যে একটা দলগত একটা বিষয় থাকে না, দলগত ব্যাপারই মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল না, যার কারণে হার্দিক ট্রল হচ্ছিল। এখন না হলে হার্দিক কি করে সেই একই তো সূর্যর সাথে রান করছে। মূল কথা, দেশের হয়ে খেলার সময় সবাই সিরিয়াস হয়ে যায়, আইপিএল খেলার সময় মানে খেলতে পারে না মাঝে মাঝে। আবার মাঝে মাঝে আইপিএল খেলার সময় সিরিয়াস হয়, দেশের ক্ষেত্রে তখন পারে না, একটু সুইং হলে একটু কঠিন উইকেট হলে খেলতে পারে না ধৈর্য ধরে। তবে হার্দিক পান্ডিয়া সত্যি কথা বলতে ধৈর্য ধরেও কিছু কিছু কিন্তু ইনিংস খেলেছে, একেবারে খারাপ খেলেনি। আর হার্দিক পান্ডিয়ার বিকল্প যে আর কেউ হয় না, সেটা আবার প্রমাণ করেছে হার্দিক পান্ডিয়া যেরকম লেভেলের ব্যাটিং করে থাকে বা বোলিং করে থাকে, এরকম অলরাউন্ডার কেউ নেই। এটা যদি অস্ট্রেলিয়াও তো ঠিক তৈরি করে নিতে হয়, ভেঙ্কটেশ আয়ার ডুবে তৈরি হবে, সমস্যা আছে।
আছে। দুবে চলে না, মানে অত ভালো না, ওর থেকে মনে হয় ভেঙ্কটেশ্বরকে খেলানো বেটার। তবে ভেঙ্কটেশ্বরের পজিশানে 5-6 নম্বরে আদৌ পারবে নাকি ঠিক নেই। অন্য টিম ম্যানেজমেন্ট হলে ঠিক সুযোগ টুযোগ দিয়ে একটা অলরাউন্ডার বের করে নিতে পারতো, ওটাই সুযোগ দেয়নি। ভেঙ্কটেশ্বরকে যদি খেলানো যেত ভারতীয় টিমে 4-5 নম্বরে, একদিক থেকে ভালো হবে, গৌতম গম্ভীর কোচ হবে, রাহুল দ্রাবিড়ের পর কোনো চাপ হবে না। অজিত আগারকার প্রথমেই বাদ যাবে, গৌতম গম্ভীরের পছন্দ না, তাই জন্য প্রথমেই বাদ যাবে। ক্যাপ্টেন রোহিত শর্মা থাকবে, আর প্লেয়ার কিছু বাদ টাদ যাবে, নতুন কিছু প্লেয়ার সুযোগ পাবে। ওয়ানডে আর টেস্ট দলে থাকবে সিনিয়র প্লেয়াররা, তারা টি-20 খেলবে না। টি-20তে অর্শদীপ সিং, রিঙ্কু সিং এরা সুযোগ পাবে। ভেঙ্কটেশ্বর, হার্ষিত রানাও সুযোগ পেতে পারে। হার্ষিত রানা তো সুযোগ পাবেও জিম্বাবুয়ে সিরিজে, আবার বরুণ চক্রবর্তীকেও দেখা হলেও হতে পারে। বরুণ চক্রবর্তীকে দেখি সুযোগ পায় নাকি, মানে ক্রিকেটের কিছু প্লেয়ার সুযোগ পাবে। ক্রিকেটের যে একেবারে প্লেয়াররা সুযোগ পেত না, এবার সেটা হবে না। আর মানে এমন কাউকে নির্বাচক চাইছে যে একদম সঠিকভাবে নির্বাচক করবে, ও অজিত আগারকার চলে না। মানে সত্যি কথা বলতে অজিত আগারকারকে বাদ দেওয়া উচিত। অজিত আগারকার কী হিসেবে হলো আমি জানি না, ফালতু। মানে এর থেকে এমএসকে প্রসাদই ভালো ছিল। এমএসকে প্রসাদ যে খারাপ সিদ্ধান্ত নিত তা কিন্তু না। আর চেতন শর্মা তো আরও বাজে, চেতন শর্মা তো সব থেকে জঘন্যতম। তার আগে এমএসকে প্রসাদ ছিল, খারাপ ছিল না, শুধু একটাই ভুল তারা করেছিল, ওই বিজয় শঙ্করকে বেশি ভরসা করেছিল, আর 4 নম্বর পজিশনে অম্বতী রাইডুকে খেলায়নি। বা 4 নম্বরে শ্রেয়াসেরও ছিল অপশানে, শ্রেয়াসেরও খেলতো, বাট খেলায়নি, ওইগুলোই ভুলটা করেছে। তারপর যে দীনেশ কার্তিককে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে নিয়ে এই কয়েকটা ভুল টুল করেছিল এমএসকে প্রসাদ। তাও তো একা একা তো কেউ ডিসিশন নেয় না, সবাই মিলে নেয়। আর অজিত আগারকার একটু মুম্বাই প্লেয়ারদের একটু বেশি নেয়, মানে বেশি একটু নিতে ভালোবাসে। নিজে যেহেতু মুম্বাইয়ের প্লেয়ার ছিল, এই জন্য একটু মুম্বাইয়ের প্লেয়ারদের বেশি নেয়। খেলতে না পারলেও তাকে নেয় জোর জবরদস্তি করে। এই যে বাংলাদেশ যেমন জোর জবরদস্তি করে নেয়, ওরকম আর কি জোর জবরদস্তি করে নেয়। আর বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখনই ম্যাচ হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশ কখনো আর কি হারাতে পারেনি ভারতকে। এইবার যদি হারিয়ে দেয় একটা রেকর্ড হবে, অনন্য রেকর্ড। আর টি-20 ক্রিকেটে অনেকটা এগিয়ে রয়েছে ভারত বাংলাদেশের তুলনায়, হেড টু হেড রেকর্ডে। সেই জন্য সব দিক থেকে কিন্তু ভারত এগিয়ে রয়েছে, সেই জন্য তো টেনশন হওয়ার কোনো বিষয় নেই। আমার মনে হচ্ছে ভারত আরামসে জিতে যাবে এই ম্যাচটা। তবে কত রান করে সেটাই দেখতে হবে। ভারত প্রথমে ব্যাট করলে রানটা এখানে ভালোই হবে, খুব একটা খারাপ যে কম রান হবে এরকম আমার মনে হচ্ছে না। এখানে বেশি রানই হবে, যদি আর কি ভারত প্রথমে ব্যাট না করে। সেক্ষেত্রে বাংলাদেশ কেমন খেলে সেটা দেবে, 150-155 মধ্যেই থাকবে। কেন ওর বেশি, বাংলাদেশের যা ব্যাটিংয়ের সামর্থ্য, ওর বেশি এগোতে পারবে না বলে আমার মনে হচ্ছে। তো দেখা যাক এবার এগোতে পারে না না পারে, সেটা দেখতে হবে। বাংলাদেশের বোলিংটা সুপার, সত্যি খুব ভালো হচ্ছে। আর রিশাদ হোসেন সবসময় লেগ স্পিনার যারা, বা মানে যারা আর কি চায়নাম্যান বোলার, তারা একটু মার খাবে, এক্সপেন্সিভ মাঝে মাঝে হবে, বাট উইকেট কিন্তু নেবে। কুলদীপ যাদব যেমন আগের দিন উইকেট নিয়েছিল, এই যে ওই ম্যাচটা হলো আফগানিস্তানের উইকেট নিয়েছিল, বাট ওই ম্যাচে কিন্তু একটু মার খেয়ে গেছিলো। আর এই যে জসপ্রীত বুমরা, মানে সব পিচে সেরা জসপ্রীত বুমরা। আইপিএলে অত বোলিং উইকেট ছিল না, ব্যাটিং উইকেট পুরোপুরি ছিল, তারপরে যেভাবে বোলিং করেছিল ফ্ল্যাট উইকেটে একেবারে অনবদ্য। আর এইখানে বোলিং উইকেট হচ্ছে, এখানে কিন্তু ভালো বল করছে, দারুণ, মানে কি সুন্দর বল করছে। এটাই অর্শদীপ সিং প্রতি ম্যাচে 30, 35, 32 করে রান দেয়। আর বুমরা 7 রান 10 রানও মাঝে মাঝে শেষ করে, 14 রানে শেষ করে, কোনো কোনো দিন 28 রান 29 রান খেয়ে যায়। যেমন এর আগে একটা ম্যাচে খেয়েছিল 28 রান, কোনো উইকেট পায়নি। ওই একটা ম্যাচে একটু রান দিয়ে ফেলেছিল, আর প্রতিটা ম্যাচে রান কম দেয়। এরকম বাংলাদেশের বোলার খুব একটা নেই বাংলাদেশে যে প্রতি ম্যাচে রান কম দেবে, প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে বল করবে। তবে এইবার একটু ধারাবাহিকভাবে বল দেখতে পাচ্ছি, তানজিম হাসান, সাকিব, মুস্তাফিজুর রহমান এরা ধারাবাহিকভাবে বল করছে, কিন্তু সবসময় এরা করতে পারে না, এটাই হলো ব্যাপার। আর বাংলাদেশ একটা ম্যাচে যদি, এই যে ধরে নিচ্ছে আজকের ম্যাচে যদি হারায়, কোনো কারণে যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে বাংলাদেশের সমর্থক মানে ট্রফি জিতলে এত আনন্দ হয় না যতটা ভারতকে হারালে হয়, এটাই ওদের মনে হয় আর কি। এশিয়া কাপে হারিয়েছিল সে তানজিম হাসান, সাকিব অনবদ্য বল করেছিল, বাংলাদেশ একটুর জন্য জিতে গিয়েছিল, 5 রান না 6 রান না 7 রানে যেন জিতেছিল। তা বাংলাদেশ কি আনন্দিত, একটা ম্যাচ জিতে আনন্দিত। কাপ জিততে পারেনি, এশিয়া কাপ জিতেছিল ভারত, বাট ওরা ভারতকে হারানোর পর বেশি আনন্দ। এরপরে তো বাংলাদেশের সাথে সিরিজও রয়েছে ভারতের, সেগুলো সব পরে বলবো। মানে এটাই বাংলাদেশ। আর টি-20 সিরিজ রয়েছে, আর টেস্ট সিরিজ সম্ভবত রয়েছে সামনে, আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও রয়েছে। বাংলাদেশ সেখানে সত্যি কথা বলতে উঠতে পারবে না, তার কারণ
মানে ওরকম অত ম্যাচ সব জিততে পারবে না বলে আমার মনে হচ্ছে। এখনও সেই সামর্থ্য বাংলাদেশের হয়নি। সামর্থ্য তখনই হবে যখন প্লেয়াররা উঠে আসবে। এই ভারতের যেমন আইপিএল থেকে প্লেয়ার উঠে আসে, ঘরোয়া ক্রিকেট থেকে এখন সেরকম একটা প্লেয়ার সুযোগ পায় না, বাট উঠে আসে কিন্তু বেশিরভাগ আইপিএল থেকেই। এবার যাও উঠে আসে, কিন্তু এই যে বাংলাদেশে সেরকম প্লেয়ার কিন্তু উঠে আসে না। রিশাদ হোসেন ঘরোয়া ক্রিকেটে সুযোগ পেত না, বাট তাকে সুযোগ দেওয়া হয়েছিল, সে ভালো করেছে, এই জন্য তাকে বাদ দেওয়া হয়নি। এখন সে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। আর রিশাদ হোসেন ভারতের বিরুদ্ধে ভালো বলও করতে পারে। আর তানজিম হাসান সাকিব আর মুস্তাফিজের বলটা খেলতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না, তবে তানজিম হাসান সাকিব যদি একটু বল সুইং করে খেলতে ভারতের একটু অসুবিধা হতে পারে। আর বুমরার বল কি করে বাংলাদেশ খেলবে সেটাই আমি দেখতে চাই। আকদীপ সিং এর বল প্রথম দিকে খেলা একটু চাপের, পরের দিকে কিন্তু অতটা অসুবিধা হয় না। যখন সুইং করে না তখন আকদীপের কিচ্ছু নেই, সুইং ছাড়া আকদীপ একেবারে কিচ্ছু নেই। মানে ভুবনেশ্বর কুমারের মতো একটু সুইং হলে ভালো করবে, অ্যাঙ্গেল করে এসে বল করবে। আর সেরকম লেভেলের এখনো বোলার তৈরি হয়নি আকদীপ সিং যে পাটা উইকেটে সুইং হচ্ছে না তার মধ্যে থেকেও ভালো বোলিং করে দেবে, সেরকম লেভেলের এখনো সে বল করতে পারে না। সে বল করে মানে ওই তার সামর্থ্য অনুযায়ী সে বল করে, তার সামর্থ্য ওইটুকুই আর কি, তার সামর্থ্য ওর বেশি না। আর আগের ম্যাচে অস্ট্রেলিয়া যেরকমভাবে ব্যাট করছিল বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে, মানে কি তাণ্ডব শুরু করেছিল অস্ট্রেলিয়া। একদম মানে এই ওয়েস্ট ইন্ডিজের পিছে প্রতিটা পিছে প্রথম দিক দিয়ে খেলে যাচ্ছে, তো পিচ সম্বন্ধে জানে, এই জন্য ভালো। আর এই ক্যাচ মিস, তারপর ফিল্ডিং মিস, এইগুলো অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে বাংলাদেশের করা যাবে না। এগুলো বাংলাদেশ করে থাকে, ইজি ক্যাচ ধরতে পারে না, তাওহিদ হৃদয় কোনো সময় ক্যাচ ধরতে পারে না, কোনো সময় তানজিম হাসান তামিম ক্যাচ ধরতে পারে না, কোনো সময় কোনো বোলার ক্যাচ মিস করলো তাহলে কিন্তু সমস্যা, ওইখানে কিন্তু ম্যাচ শেষ হয়ে যাবে। মানে ক্যাচ মিস মানে ম্যাচ মিস, পরিষ্কার কথা। ক্যাচগুলো ঠিকঠাক ধরতে হবে, তাহলে কিন্তু ম্যাচটা জেতা সম্ভব হবে। এবার যদি ক্যাচটা না ধরতে পারে ম্যাচ কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে। এগুলো একটু বোঝা উচিত, এইগুলোই বাংলাদেশের প্লেয়াররা বুঝতে পারে না, এগুলোই আর কি সমস্যা হয়ে দাঁড়ায়। মানে মূল এটাই আর কি সমস্যা হয়ে দাঁড়ায়, এই জন্যই বাংলাদেশ হেরে যায়। আর বাংলাদেশের ব্যাটিংটা একটু ভালো হলে খেলাটা জমবে ভালো। খেলাটা না হলে খেলাটা বাংলাদেশ বনাম ভারতের মধ্যে ম্যাচটা জমবে না। যদি স্লো উইকেটে হতো তাহলে ধরে নিতাম 130-35-এর বেশি হবে না, কিন্তু এখানে যদি ভারত ব্যাট করে 170 রান তুলে দিতেও পারে, 170-75। ভারত যদি 170-75 রান করে দেয় সেটা চেস করতে পারে নাকি কোনো ঠিক নেই। এটা কম রান হলে তাও চেস করতে সমস্যায় পড়ে বাংলাদেশ, আর এই বেশি রান কি করে চেস করবে। তাও হৃদয় খেলার মধ্যে কেউ ওই একজনই তো টি-20 ব্যাটার। আর সত্যি কথা বলতে সাকিব যে সময় খেললো খেললো, কবে খেলবে কোনো ঠিক না। লিটন দাস ভারতের বিরুদ্ধে খেলে, বাট 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেছিল অপ্রতিরোধ্য ইনিংস, ওরকম খেলতে পারলে আলাদা ব্যাপার, কিন্তু ওরকম সবসময় পারবে না লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের পিচে তো পারবেই না, এই পিচ যা স্লো পিচ, এই পিচে খেলা একটু মুশকিল আছে। এই পিচে ব্যাট করা যায়, একটু গতিময় যারা বোলার যত গতি দিয়ে বল করবে এই পিচে ভালো করবে, স্লোয়ার বল এই পিচে খেলা মুশকিল হবে। তার কারণ এই যে আফগানিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যখন ম্যাচটা হলো, আফগানিস্তান রান করতে পারলো না এই স্লো পিচ বলেই। ভারত কিন্তু অনেক কষ্টে 181 রান করেছে। 181 কি 162 রানও যদি করতো সেটা চেস করতে গিয়ে অসুবিধায় পড়তো আফগানিস্তান, তার কারণ ব্যাট ভালো, বলে আসছে, মানে বলটা থমকে থমকে আসছিল, বলটা থমকে থমকে আসলে ব্যাটসম্যানদের চালাতে অসুবিধা হয় বা মারতে অসুবিধা হয়, এটা হচ্ছিল বলেই তাদের সমস্যাটা হচ্ছিল। যখন মানে বলটা ব্যাটে ভালো আসে তখন ফ্ল্যাট উইকেট হয়ে যায়, তখন ভালো কানেকশন করা যায়। আর সাকিব আল হাসান মানে অন্যবার আমরা দেখি যে স্পিনারের ওপর নির্ভর করে বাংলাদেশ, এবার আবার দেখি পুরো বোলিং অ্যাটাক ভালো করছে, এটা একটা বাংলাদেশের ভালো দিক। তবে ব্যাটিং নিয়েই সমস্যায় পড়বে, এর জন্য হয়তো সেমিফাইনালে যেতে পারবে না। সত্যি কথা বলতে সেমিফাইনালে ওর জন্য যাওয়ার চান্স নেই বললেই চলে। হ্যাঁ, আজকের ম্যাচটা জিতলে তার একটা আশা থাকবে, আজকের ম্যাচটা জিততেই হবে বলতে গেলে, নাহলে সমস্যা আছে, পরে জেতা মুশকিল হয়ে যাবে। তবে বাস্তব আজকের ম্যাচটা মনে হচ্ছে জিততে পারবে না, ভারতই জিতে যাবে। ভারতকে আমি এগিয়ে রাখবো 70%, 30% এগিয়ে থাকবে বাংলাদেশ। তো দেখা যাক তোমাদের কি মনে হচ্ছে, কে জিতবে, বাংলাদেশ জিতবে নাকি ভারত জিতবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি বাংলাদেশ হারিয়ে দেয়, খুব মিরাক্কেল ঘটে, বাংলাদেশ খুব ভালো পারফরমেন্স করে দেয়, হ্যাঁ, তাহলেই একমাত্র সম্ভব। অনেক সময় ভারত ব্যাটিংটা ভালো করতে পারে না, ব্যাটিংয়ে যদি কম রানে আটকে দেয় বাংলাদেশ বোলিং ভালো করে, সেটা যদি চেস করে ফেলে সেটা আলাদা বিষয়। তবে এই পিচে আগে ব্যাট করে নেওয়াই ভালো। তবে আগে ব্যাট করলে আবার যদি ব্যাট করতে না পারে স্লো উইকেটে সমস্যা। রান নিয়ে নিয়ে খেলুক না, বাংলাদেশ যদি রান ডটটা কম খেলতে হবে, ডট বল বেশি খেলে বাংলাদেশের ব্যাটাররা, ডটটা কম খেলতে হবে, একটু রান নিয়ে নিয়েও যদি খেলে তাহলেও কিন্তু ভালো রানটা হয়। রান নিয়ে নিয়েও খেলতে পারে না, সেটাই হয়ে যায় বাংলাদেশের সমস্যা, ওটাই মানে খুবই সমস্যা আর কি।
মানে এত ডট বল খায়, 30 বল খেলে 28 যদি রান করে এই পিচে, তাহলে কিছু বলার নেই। 30 বল খেলে অন্তত 40 রান করুক, 42 রান করুক, তাও হয়। মানে 30 বলে 30 বা 30 বলে 28 চলে না এইসব পিচে, ওটাই সমস্যা হয়ে যায়। আর শেখ মেহেদী হাসান তো সুযোগ পাচ্ছে না আর ভারতের প্লেইং ইলেভেনে আজকের ম্যাচে কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের প্লেইং ইলেভেনে সৌম্য সরকার মনে হয় সুযোগ পাবে না। এইসব যারা প্লেয়ার রয়েছে তারাই হয়তো চান্স পেতে পারে, যারা খেলছে তারাই হয়তো খেলতে পারে, আলাদা করে আর কিছু চেঞ্জ টেঞ্জ হবে না। একটা জিনিস বলে দিই, সেটা হলো যশস্বী জয়সওয়ালকে ওপেনার হিসেবে খেলাবে না, ওর জন্য কিন্তু দুবেকে খেলানো হচ্ছে, দুবেকে এক্সট্রা প্লেয়ার হিসেবে খেলানো হচ্ছে। যদি প্রয়োজনে বল পড়ে, সে মানে বল প্রয়োজন হয় তাকে দেওয়া যাবে বল। আর জাদেজাকে কি জন্য নেওয়া হচ্ছে আমি বুঝতে পারছি না। জাদেজা কোনোভাবেই টি-20 সুলভ ব্যাটিং করছে না, আবার তাকে তাও নেওয়া হচ্ছে। এটা দেখে আমার হাস্যকর মনে হলো। তাকে হয়তো অলরাউন্ডারের ভিত্তিতে খেলানো হচ্ছে, অক্সার ঠিক আছে, বাট জাদেজা কিন্তু ঠিক নেই, এটাই হলো ব্যাপার, এটাই একটা সমস্যা লাগছে। আর বিরাট কোহলিকে এখন 3 নম্বরে শেষ দিকে এসে আর খেলাবে না, ওই ওপেন যেরকম করছে ওরকমই করবে। আর দুবে 5 নম্বরেই খেলবে। বরঞ্চ দুবেকে যদি বাদ দিয়ে খেলাতে হয়, সঞ্জুকে খেলানো যেতে পারে। সঞ্জু একটা ম্যাচে ডিজার্ভ করে, সঞ্জুকে বাংলাদেশের বিরুদ্ধে যদি ট্রাই করা যায় করতে পারে। তবে আমার মনে হয় কোনো ট্রাই করবে না, এক্সট্রা ঝুঁকি নেবে না, যেহেতু উইনিং কম্বিনেশন কেউ ভাঙতে চায় না। ওই জিতছে ওই একই তা খেলায়, মানে সেম প্লেইং ইলেভেন খেলাবে।